এসআইআর নিয়ে বাংলায় রীতিমতো চর্চাও চলছে, আবার জল্পনাও চলছে। 2002 সালের ভোটার লিস্টকে যে ইলেকশন কমিশন বেস করে এগোবে, এই খবর আমি আপনি সবাই জানি। কিন্তু এর মাঝে তৃণমূল কংগ্রেস কোথাও বাঙালি অস্মিতায় শান দিচ্ছে। দেখুন, লড়াইটা এখন এসআইআর বনাম বাঙালির হয়ে গিয়েছে এবং বাংলা বনাম বাঙালির হয়ে গিয়েছে। কারণ বাঙালি মানেই তো আর বাংলাদেশি নয়, তেমনি বাংলাদেশি মানেও বাঙালি নয়। আমাদের এইটা বুঝতে হবে। বাংলায় কথা বলি মানেই আমি ভারতের একজন বাঙালি, এমনটা কিন্তু নয়। কারণ এই শহর কলকাতা একের পর এক বাংলাদেশি যেভাবে গ্রেফতার হচ্ছে, অ্যান্ড মাইন্ড ইউ তারাও বাংলায় কথা বলে, তাতে রীতিমতো উদ্বেগ বাড়ছে শহরবাসীর, ভারতবাসীর। এই ধরুন যাদবপুরের বিক্রমগড়ে বহু বছর ধরে এক মহিলা ভাড়া নিয়ে থাকেন, তার ভারতীয় আধার কার্ড পর্যন্ত রয়েছে, অ্যাপ ক্যাবের ব্যবসাও করেন। গতকাল তিনি গ্রেফতার হয়েছেন। এই বাংলায় একেবারে যাদবপুরের মতো একটি অঞ্চলে বিক্রমগড়ে তিনি গত কয়েক বছর ধরে বাড়ি ভাড়া নিয়ে থাকছেন, কেউ কিচ্ছুটি টের পেল না। তার সোশ্যাল মিডিয়া প্রোফাইল দেখুন, বড় বড় করে লেখা তিনি একজন বাংলাদেশি নাগরিক, তিনি একজন বাংলাদেশি কোটানকোট অভিনেত্রী। তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে লেখা। তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে একবার ঘুরে আসুন, শান্তা পল তার নাম, ঘুরে আসুন, গিয়ে দেখবেন প্রচুর নামি দামি ব্যক্তিত্ব তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে রয়েছে। কিন্তু তিনি একজন বাংলাদেশি, তার কাছ থেকে পাওয়া যাচ্ছে এদেশের আধার কার্ড। কিভাবে একজন বাংলাদেশি কিভাবে এদেশের আধার কার্ড জোগাড় করলেন, এমন প্রচুর প্রশ্ন রয়েছে। আর শুধু এই এক শান্তা পল নন, আরও একাধিক ব্যক্তি রয়েছে যারা বাংলাদেশি, আদতে বাংলাদেশি, কিন্তু বাংলায় আসার পর কোনো এক জাদু বলে আধার, ভোটার, রেশন সব কার্ড পেয়ে যাচ্ছেন। অভিরূপা সাহা আমার সহকর্মী এই মুহূর্তে সরাসরি রয়েছেন যাদবপুর থেকে। অভিরূপা, এই শান্তা পল, এই মহিলা, তিনি কোথা থেকে পেলেন এই আধার কার্ড? তিনি বাংলাদেশি নাগরিক, তার বাংলাদেশি নথি রয়েছে, তিনি আধার কার্ড কিভাবে বানালেন? কোথা থেকে তার কাছে এই আধার কার্ড? শুধুমাত্র যে আধার কার্ড তা নয়, আধার কার্ডের সঙ্গে সঙ্গে তার কাছে ভোটার কার্ড রয়েছে, তার কাছে একাধিক পরিচয়পত্র রয়েছে, সচিত্র পরিচয়পত্র। কোথা থেকে পেলেন তিনি আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, এপিক কার্ড? কোথা থেকে জোগাড় করলেন? কোন চক্র কাজ করেছে এই সমস্ত কার্ড তাকে বানিয়ে দেওয়ার ক্ষেত্রে? এই প্রশ্নের উত্তরগুলোই এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা খতিয়ে দেখছেন এবং শান্তা পালকে আগামী 10 দিনের জন্য 8ই আগস্ট পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এবং সেই মর্মেই নিজেদের হেফাজতে শান্তা পালকে পেয়ে এই গোটা তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যেতে চাইছে পার্ক স্ট্রিট থানার পুলিশ আধিকারিকেরা। তোমার মনে থাকবে গতকালকেই আমরা যে খবর সামনে আনি, তুমি যেটা কিছুক্ষণ আগে ব্রিফ করছিলে, যে এই শান্তা পাল তিনি বিক্রমগড়ের একটি ভাড়া বাড়িতে বেশ কয়েক বছর হলো, মানে 2023 সাল থেকে তিনি বসবাস শুরু করেন। এবার তার কাছ থেকে উদ্ধার হয়েছে বাংলাদেশের একাধিক নথি। তিনি একটা সময় বাংলাদেশে এয়ারওয়েজে কাজ করতেন, সেই নথি তার কাছ থেকে উদ্ধার হয়েছে। বাংলাদেশের সেকেন্ডারি এডুকেশনের অ্যাডমিট কার্ড তার কাছ থেকে উদ্ধার হয়েছে। তিনি বাংলাদেশে যে কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন তার বেশ কিছু নথিপত্র পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা। এছাড়া বাংলাদেশের পাসপোর্ট তার কাছ থেকে উদ্ধার হয়েছে। আমি একটু থামাচ্ছি তোমায় অভিরূপা, আমি আবারও তোমার কাছে ফিরবো। ভেবে দেখুন একবার, একজন বাংলাদেশি নাগরিক, বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার, গত 3 বছর ধরে এই কলকাতা শহরে বিক্রমগড়ের, একদম আমার কাছে ঠিকানাটাও রয়েছে, 6 এ বিক্রমগড়ে তিনি ভাড়া থাকছেন। বাড়ি ভাড়া দেওয়ার জন্য শহর কলকাতার নিয়ম হচ্ছে, যিনি বাড়ি ভাড়া দিচ্ছেন, যাকে বাড়ি ভাড়া দিচ্ছেন, সেই সমস্ত কিছু পুলিশ ভেরিফিকেশনের জন্য পাঠানো হবে। আদৌ পাঠানো হয়েছিল কিনা আমরা জানি না। অনেকেই আইনের লুপহোলস খুঁজে সেখান থেকে বেরিয়ে যান। দ্বিতীয়, তিনি 3 বছর ধরে বিক্রমগড়ের মতো একটি জায়গায় থাকছেন, কারো সন্দেহ হলো না। বকলমে সবাই জানেন, যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ তারা সবাই জানেন উনি বাংলাদেশি মহিলা। তিনি বাংলাদেশ যান, বাংলাদেশ যাতায়াত করেন, সবটাই। প্রশ্ন হচ্ছে, এবার মেলাতে শুরু করুন। ইলেকশন কমিশন সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পাল্টা বলছে যে না, ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ডকে বৈধ বলা যাবে না। কারণ দেখিয়েছিলেন যে এগুলো জাল হয়। এবার মেলান। এই শান্তা পলের কাছ থেকে এমনভাবেই পাওয়া গেল ভোটার, আধার, রেশন, তিনটেই জাল। অভিরূপা আমার সঙ্গে রয়েছে, আমি অভিরূপার সঙ্গে কথা বলবো, তারপর সেই বাড়ির মালিকেরও কথা শোনাবো আপনাদের। অভিরূপা,
ইলেকশন কমিশন এই আশঙ্কাটাই প্রকাশ করেছিল যখন সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে পরামর্শ দিয়েছিল যে এই 3টি কার্ডকে বৈধতা দেওয়া হোক। বলেছিল না, এগুলো জাল হয়। এই ভদ্রমহিলা যতদূর আমাদের জ্ঞান তো আমরা যতটা জানি বহু বছর ধরে এখানে রয়েছে। পুলিশ ভেরিফিকেশনের জন্য যখন পাঠানো হয় তার তথ্য ভাড়া দেওয়ার সময়, তখনও কোনো রকম রেড ফ্ল্যাগ সামনে আসেনি। দেখো, সেই জন্য মালিকের সঙ্গেও কথা বলা হচ্ছে, মানে ভাড়া দেওয়ার ক্ষেত্রে সঠিক নিয়ম কানুন মানা হয়েছিল কিনা সেটাও খতিয়ে দেখছেন থানার মানে কলকাতা পুলিশের আধিকারিকরা। আরও যেটা তাৎপর্যপূর্ণ বিষয় মাত্র, সেটা হলো ওই ব্যক্তি বা ওই মহিলার কাছ থেকে যে তথ্যগুলো পাওয়া গিয়েছে বা যে পরিচয়পত্রগুলো পাওয়া গিয়েছে সেখানে এক এক রকম আলাদা আলাদা ঠিকানা রয়েছে। মানে কোথাও গিয়ে দেখতে পাওয়া যাচ্ছে তার বিক্রমগড়ের বাড়ির অ্যাড্রেস, কোথাও গিয়ে আবার দেখতে পাওয়া যাচ্ছে দক্ষিণ কলকাতার লেক গার্ডেন্সের অ্যাড্রেস, কোথাও গিয়ে দেখতে পাওয়া যাচ্ছে উত্তর কলকাতার সিথির মোড়ের অ্যাড্রেস। এবার সেই অ্যাড্রেসগুলো আদৌ সঠিক কিনা, এবং যেটা প্রাথমিকভাবে পুলিশ আধিকারিকরা মনে করছেন এই সমস্ত অ্যাড্রেসই ভুয়ো। এবার প্রশ্ন হচ্ছে এই ধরনের অ্যাড্রেস বা একাধিক অ্যাড্রেস মারফত তিনি কেন এই পরিচয়পত্রগুলো বানালেন, কী উদ্দেশ্য থাকতে পারে? এই শান্তাপালের বাড়ি থেকে বা এই বিক্রমগড়ের ফ্ল্যাট থেকে যে নথিপত্রগুলো উদ্ধার হয়েছে তার মধ্যে ইলেকট্রিক বিল রয়েছে। এই ইলেকট্রিক বিলের যে অ্যাড্রেস মেনশন করা রয়েছে সেটা আবার অন্যত্র। মানে এক মহিলা, তার কাছে একাধিক পরিচয়পত্র, তার আবার একাধিক অ্যাড্রেস, ফলে গোটা বিষয়টাই অত্যন্ত সন্দেহজনক। একেবারে অভিরূপা শাহ আমার সহকর্মী এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে। ধন্যবাদ অভিরূপা। যে বাড়িতে তিনি ভাড়া থাকতেন সেই বাড়ির মালকিন কি বলছেন শোনাবো, এবং এই ধৃত শান্তাপালের মা কি বলছেন শোনাবো। দেখুন। তো সবই শুনলেন, বলুন। আমরা তো সাধারণ মানুষ ম্যাম, সাধারণ মানুষ। কিছু আমরা তো বাংলাদেশি বলে দিইনি। আপনারা এক কথা বলবেন না, বাংলাদেশ তো আমরা জানতামই না বাংলাদেশি। এটা ব্রোকার এসছে, ব্রোকার যেরকম 5টা মানুষের সাধারণ মানুষের বাড়ি ভাড়া দেয় সেরকমভাবেই ব্রোকার দিয়েছে। ঘর খালি ছিল, ঘর ভাড়া ওরাও খুঁজছে, আমাদেরও ভাড়া দরকার ছিল, সেই হিসাবে দিয়েছে। এছাড়া আর কিছু না। ওই 5-6 মাসই হবে হয়তো। না না, বুঝবো কি করে? বুঝলে কেউ দেয়? বুঝবো কি করে? 100বার ভয় তো লাগবে না। যে ভাড়া ছিল সে তো আমার মেয়ে। হ্যাঁ হ্যাঁ। আপনার মেয়েকে অ্যারেস্ট কেন অ্যারেস্ট করেছে বুঝতে পারছি না। আমি কিছু বলতেও পারছি না। আপনারা কোথায় থাকেন? আমরা তো বর্ধমানে থাকি। আপনার মেয়ের বয়স কত? আমার মেয়ের বয়স 18 বছর। আচ্ছা, ওকে অ্যারেস্ট করে নিয়ে হ্যাঁ। না, আমার মেয়ের হাজবেন্ড আছে। আপনার মেয়ের 28 না 18 বছর বয়স? 18 বছর বয়স আপনার মেয়ের। ছেলে মেয়ে আছে? না না, আমার সাথে কোনো কথা হয়নি। আপনার মেয়ের জন্ম কোথায়? হ্যাঁ 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 হ্যাঁ, বর্ধমানে। বর্ধমানে কি? বাংলায় নাম ভাঁড়িয়ে অনেক অনুপ্রবেশকারীরা বাস করছেন। বাংলায় ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড কোথাও থেকে একটা জোগাড় করে এখানে অনুপ্রবেশকারীরা ঢুকে দীর্ঘদিন বসবাস করছেন। প্রশ্ন হচ্ছে এই আধার কার্ড, ভোটার কার্ড জাল কিভাবে হচ্ছে? 1, 2, কেন এখানে আসছেন, কোন কারণে আসছেন, অভিসন্ধিটা কি? 3, কয়েক মাস আগে আমরা শুনেছিলাম রেড অ্যালার্ট জারি হয়েছে যে জেএমবি মডিউলের একাধিক স্লিপার সেল তারা হয়তো বাংলায় অ্যাক্টিভ, বাংলাদেশ থেকে আসছে। এই মুহূর্তে বাংলাদেশের কি পরিস্থিতি আমরা জানি। জামাত ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। এই রিস্ক এই মুহূর্তে বাংলা নিতে চায় না। বেঙ্গল কান্ট অ্যাফোর্ড দিস। বাংলায় কথা বলি মানে আমি বাঙালি, ঠিক। বাংলায় কথা বলি, ভারতীয় নাগরিক, তাই আমি বাঙালি। এইটা হচ্ছে পয়েন্ট। এই পয়েন্টে হয়তো এই মুহূর্তে রাজনীতি হচ্ছে না। রাজনীতি হচ্ছে বাংলা ভাষায় কথা বললাম মানে আমি বাঙালি। বাংলা ভাষায় কথা তো বাংলাদেশিও বলে। তার মানে কি একজন বাংলাদেশি নাগরিক হঠাৎ করে বাংলায় বসে বাংলায় কথা বলছেন বলে, ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ড রেখেছেন বলে বাংলার নাগরিক হয়ে গেল, ভারতের নাগরিক হয়ে গেল? একেবারে না। এবার বুঝুন এসআইআর নিয়ে কেন ইলেকশন কমিশন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলেছিল যে না, বৈধতা দেওয়া যাবে না এই 3টি কার্ড। আর শুধু কলকাতা নয়, আসুন মুর্শিদাবাদের রানীনগরের ঘটনার দিকে চোখ রাখি। সেখানে এক ভারতীয় দালাল সহ আরও বেশ কয়েকজন বাংলাদেশের অনুপ্রবেশকারীকে সরেজমিনে গ্রেপ্তার করলো পুলিশ। তারা কি কারণে এখানে ঢুকলো, কেন অনুপ্রবেশ করছে, এই সমস্ত কিছু রানীনগর থানার পুলিশ এই মুহূর্তে তদন্ত করে দেখছে।
কোথা থেকে তারা ঢুকছে, কেন ঢুকছে, কিভাবে ঢুকছে, এই ভারতীয় দালাল চক্র আরও কতটা বিস্তারিত, এই সমস্ত কিছুর ওপর আরও কঠোর তদন্ত হওয়া দরকার। ইকবাল আমার সহকর্মী রয়েছেন সরাসরি টেলিফোন লাইনে। ইকবাল, কি জানতে পারছো? একদমই দেখো ইলমাস, যেটা হচ্ছে মুর্শিদাবাদের রানীনগর থানার ইউসুফের বটতলা এলাকায় গতকাল রাত্রে কিন্তু রানীনগর থানার পুলিশ কিন্তু মুর্শিদাবাদ জেলা পুলিশের নির্দেশে কিন্তু অভিযান চালায়। সেখানে অভিযান চালিয়েই মূলত 6 জন বাংলাদেশি এবং 1 জন ভারতীয় দালালকে গ্রেফতার করে। যদিও ধৃতদের কিন্তু আজকে পুলিশ বলে দিলাম তো এটা জানিয়ে ইকবাল, কি জানতে পারছো? একদমই দেখো, যেটা হচ্ছে গতকাল রাত্রে কিন্তু মুর্শিদাবাদের রানীনগর থানার পুলিশ কিন্তু মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপারের নির্দেশে কিন্তু এলাকায় ঘোরাঘুরি করেছিল। সেই মতো অবস্থাতে গোপন তথ্যের ভিত্তিতে ইউসুফের যে জায়গা, সেই জায়গাতে কিন্তু তল্লাশি চালায় এবং সেখানে তল্লাশি চালিয়ে 6 জন ব্যক্তিকে কিন্তু গ্রেফতার করে এবং 1 ভারতীয়, মোট 7 জনকে কিন্তু গ্রেফতার করে। তার মধ্যে 6 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী, 1 জন ভারতীয় দালাল। তারপরেই তাদেরকে কিন্তু গ্রেফতার করে আজ কিন্তু জেলা আদালতে পাঠিয়েছে। যেটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার, যদি তোমাকে জানিয়ে রাখি, প্রায় কিন্তু 200-এরও বেশি কিন্তু ফেন্সিং নেই কাঁটাতার দিন সীমান্তবর্তী এলাকা। আর সেই সীমান্তবর্তী এলাকা দিয়ে কিন্তু বিভিন্ন সময় কিন্তু অনুপ্রবেশকারীরা প্রবেশ করে থাকে। বিভিন্ন সময় দেখা যায় মুর্শিদাবাদের রানীনগর, জলঙ্গি, সাগরপাড়া সহ বিভিন্ন এলাকা দিয়ে কিন্তু এই অনুপ্রবেশকারীরা কিন্তু ঢুকে আসছে বাংলাদেশের থেকে কিন্তু ভারতে আসছে এবং সেখানে কিন্তু ভারতীয় দালালরাও কিন্তু দালাল চক্রদের নিয়ে মধ্যে কিন্তু নিয়ে আসছে। এই যে দালাল চক্র কিভাবে নিয়ে আসছে, পুলিশ সক্রিয় থাকা সত্ত্বেও কিন্তু এই দালাল চক্র যারা চালাচ্ছেন তারা কিন্তু পুলিশের নাকের ডগা দিয়ে বিভিন্ন সময় নিয়ে আসছেন এবং পরিযায়ী শ্রমিকের কাজে কিন্তু ভিন রাজ্যে নিয়ে যাচ্ছেন তাদেরকে। সে মতোই কিন্তু ভিন রাজ্যে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু এই যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কিন্তু ভারতীয় দালাল নিয়ে এসেছিল বলে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা যাচ্ছে এবং গোটা ঘটনার ইতিমধ্যে তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিশ। বেশ, ধন্যবাদ। ইকবাল ছিলেন আমাদের সঙ্গে। এবার চলুন উত্তর 24 পরগনার ডাকবাংলো মোড়ের একটা খবর দেখাই আপনাদের, কারণ সেখানেও এই মুহূর্তে বাঙালিদের হ্যারাসমেন্ট করা হচ্ছে, বাঙালিদের হেনস্থা করা হচ্ছে। সেই আর্জি নিয়ে রীতিমতো অনশন আন্দোলনে নেমেছে বামেরা। বাংলা বললে বাংলাদেশি তকমার অভিযোগ কোথাও আটক করা হচ্ছে, বাংলাভাষীকে বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে, এর বিরোধিতায় বামেরা রীতিমতো আন্দোলনে নেমেছে, ঠিক যেভাবে তৃণমূল কংগ্রেস নেমেছে। কিন্তু আমাদের প্রশ্নটা আবার সেই ওখানেই থেকে যাচ্ছে, বাংলা বললেই আমি ভারতীয় বাঙালি কিভাবে হব? মুর্শিদাবাদ থেকে শুরু করে মালদা, একাধিক জেলা রয়েছে, একাধিক অঞ্চল রয়েছে যেখানে বাংলাদেশের কথার টান এবং ভারতীয় বাঙালির কথার টান প্রায় এক। এই ডিমার্কেশন করবেন কি করে? তার জন্য লাগবে আপনার নাগরিকত্ব কিংবা আপনার ভ্যালিড ইন্ডিয়ান সিটিজেন হওয়ার প্রমাণ, যেটা একমাত্র আপনার পাসপোর্ট। এই শান্তাপাল কিংবা এই অনুপ্রবেশকারী যারা একেবারে রানীনগরে বাংলাদেশ থেকে ঢুকলেন, তাদের কাছ থেকে যে নথি পাওয়া যাচ্ছে তাতে প্রমাণিত হচ্ছে তারা বাংলাদেশের নাগরিক। তাদের জন্য কলকাতা শহরে কিংবা বাংলায় গলা ফাটানোর হয়তো কোনো প্রয়োজন নেই, হয়তো বললাম। কারণ ঠিক যেমন কোনো বৈধ ভারতীয় বাঙালি তিনি যদি নিগৃহীত হন, নির্যাতিত হন, তাকে নিয়ে আমরা গলা ফাটাবো। কিন্তু যদি ওপার বাংলা থেকে আসা কেউ এপার বাংলায় এসে ভুয়ো নাম নিয়ে, নাম ভাঁড়িয়ে, ঠিকানায়, এখানের ঠিকানায় নিজের রেজিস্ট্রেশন করে ভুয়ো ভোটার কার্ড, আধার কার্ড নিয়ে এখানে বসবাস করেন, তাহলে কিন্তু তার বিরুদ্ধেও আমাদের লড়তে হবে। ঝন্টু বড়াইক আমার রাজনৈতিক বিশ্লেষক আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। ঝন্টুবাবু, বাঙালির জন্য নিশ্চয়ই আমরা গলা ফাটাবো, তা নিয়ে রাজনীতি হবে, নিশ্চয়ই তা নিয়ে আন্দোলন হবে বাঙালি যদি কোথাও আক্রান্ত হয়। কিন্তু বাংলা ভাষায় কথা বলছি মানেই আমি একজন ভারতীয় বাঙালি এমন তো নয়। বাংলা ভাষায় কথা বলা বাংলাদেশিরাও তো দেখছি এই শহরে এসে নাম বাড়িয়ে ঘাঁটি কাটছে, এই বাংলায় এসে ভুয়ো আধার, রেশন, ভোটার কার্ড নিয়ে বসে রয়েছে। তাদের জন্য কি করা উচিত ঝন্টু? একদম, দেখুন যে পৃথিবীর বোধহয় একটাই দেশ ভারত, এখানে আমাদের কোনো নাগরিকত্বের স্পষ্ট নিদর্শন আজ অব্দি স্বাধীনতার 8 দশকে করে উঠতে পারেনি। একদম স্পেসিফিক বলেছেন বাংলা ভাষায় কথা বললেই তারা ভারতীয়। এই একটু কোনো যুক্তি দিয়ে থাকে না যেখানে ভারতবর্ষের অঙ্গচ্ছেদ করে, বাংলার অঙ্গচ্ছেদ করে একটা দেশ হয়েছে স্বতন্ত্র। একদম স্পেসিফিক যে এই যে শাসক দল আছে বাঙালি অস্মিতার পোস্টে শান দিতে গিয়ে একটা বড় অনুপ্রবেশের ইস্যুটাকে বলছে না, যে অনুপ্রবেশের জন্য এ পার্টের
বাংলাভাষী হিন্দু মুসলিম উভয় সংকটে আছে। আমার আপনার প্রত্যেকের জীবন জীবিকার থাবা বসিয়ে দিচ্ছে ভিন্ন রাজ্যের অনুপ্রবেশকারী, এবং ঘটনাচক্রে দুর্ভাগ্যজনক হলেও সত্যি তারা বাংলা ভাষায় কথা বলে। এবং শাসক দল, যে শাসক দল বিরোধী থাকাকালীন বারবার এই অনুপ্রবেশ নিয়ে চিৎকার করেছে, চিৎকার করেছে, লোকসভা কাঁপিয়ে দিয়েছে, তারাই অস্মিতার অংশে এগিয়ে। আরে বাঙালি সত্তা, তাদের তো ভারতীয় সত্তারই এক রূপ। রবীন্দ্রনাথ ঠাকুর তো এই কারণেই আমার সোনার বাংলা লেখার সাথে সাথে তার পরেই লিখেছিলেন জনগণ মন, অর্থাৎ নিজের সত্তার ডেভেলপমেন্ট করেই তো সার্বিক ভারতীয় সত্তার ডেভেলপমেন্ট হয়। আজকে আমার সত্তা, অর্থাৎ বাঙালি একটা সত্তা যদি ধ্বংস করে দেওয়া হয় অনুপ্রবেশকারীদের অস্ত্রে, তারাও বাঙালি, তাহলে আমি সার্বিক সত্তা অর্থাৎ জনগণের সত্তাটা কি করে, জনগণ মন কি করে আমি উচ্চারিত করতে পারবো? আমি না বাঁচলে বৃহৎ সত্তাটা বাঁচবে। কারণে রাজনীতিটা করছে এই গুলিয়ে দেওয়ার রাজনীতি, এবং সেই ভাবে কিন্তু বিরোধী, আমি তাদেরকেও কিন্তু বলছি না, মানে যুধিষ্ঠির, তারা সত্যবাদী যুধিষ্ঠির, তারাও এই অঙ্কটায় সমান স্থান দিচ্ছে। পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল সংখ্যাতত্ত্বের শিবিরের কথা বলছি, তারা একটা বার কি বলেছে, এ রাজ্যের প্রকৃত হিন্দু বা মুসলিম যেই ধর্মাবলম্বী বাঙালি হোক অন্য রাজ্যে নিগৃহীত হলে আমরা তার স্ট্রং কন্ডেম করছি, এবং আমরা অনুপ্রবেশকারীদের থেকে এখানকার প্রকৃত নাগরিকদের বাঁচানোর চেষ্টা করছি। থ্যাংক ইউ। ঝন্টু বড়াই ছিলেন আমাদের সঙ্গে। একটা ছোট্ট বিরতি দেবো, বিরতির পর ফিরে আসছি। যেভাবে শহর কলকাতা থেকে বাংলাদেশিরা গ্রেপ্তার হচ্ছে একেবারে ভুয়ো পরিচয়পত্র নিয়ে এবং বাংলাদেশের অরিজিনাল নথি নিয়ে, যেভাবে বাংলার আনাচে কানাচে বাংলাদেশিরা গ্রেপ্তার হচ্ছে, অনুপ্রবেশকারীরা গ্রেপ্তার হচ্ছে, একটা প্রশ্ন উঠে আসছে, বাংলায় কথা বলি মানেই আমরা ভারতীয় বাঙালি, এমন কিন্তু নয়। অনেক বাংলাদেশি রয়েছেন যারা এখানে নাম হারিয়ে ভুয়ো পরিচয়পত্র নিয়ে বাংলায় কথা বলে বাংলায় বসে রয়েছে, তাদের বিরুদ্ধেও তো